নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বং বুকিশ। আমি মোহনা। আজকে এমন একটা বই নিয়ে কথা বলবো যে বইটা বইমেলায় আমার মনে হয় যথেষ্ট ভাইরাল হয়েছিল এবং অনেক মানুষই কিনেছিলেন। এবং এই প্রকাশনীর ফেসবুক পেজেও আমি দেখেছি যে এই প্রকাশনীর যদি বইমেলায় সব থেকে বেশি বিক্রিত বইয়ের যে লিস্ট বার করা হয়েছিল সেখানে এই বইটাই টপে ছিল। এই বইটা এই দেশের বই নয়, মানে লেখক এই দেশের নয়, লেখক বাংলাদেশের, এবং এই বইটা এটা হচ্ছে ভারতীয় সংস্করণ বার করে এই প্রকাশনী। তো সবাই যখন কেনে, আর প্রচ্ছদটাও আমার খুব ভালো লেগেছিল এবং বিষয়বস্তুটাও যেটা মলাটে লেখা ছিল বেশ ইন্টারেস্টিং ছিল, তো আমি বইটা কিনে ফেলি। এবার কিন্তু বইটা পড়া শেষ করেছি এবং বইটা আমার একদমই ভালো লাগেনি। কেন, কি, কিসের জন্য, সেই সম্পূর্ণ বৃত্তান্ত জানাবো আজকের ভিডিওতে। তো ঢুকে পড়া যাক বইটায়। যে বইটা নিয়ে আজকে কথা বলবো সেই বইটার নাম হচ্ছে জল নেই পাথর। এটা লিখেছেন ওবায়েদ হক, প্রকাশিত হয়েছে প্ল্যাটফর্ম থেকে। এটার দাম মুদ্রিত মূল্য 250 টাকা। এবং যে সময় আমি কিনেছিলাম আন্তর্জাতিক বইমেলায় সেই সময় এটার সাথে একটা এরকম পোস্ট কার্ড দেওয়া হচ্ছিল, যেটা লেখকের লেখা চিঠি পাঠকের উদ্দেশ্যে, এবং এই চিঠিটাও বেশ ভালো লেখা লেগেছিল আমার, তো সেই জন্যও বইটা কেনার একটা কারণ বলতে পারেন। আর তাছাড়া প্রচ্ছদটা যদি দেখেন, প্রচ্ছদটা এতটাই সুন্দর এবং বিষয়বস্তুটাও যেটা মলাটে লেখা আছে সেটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমি যখন দেখিয়েছিলাম যে আন্তর্জাতিক বইমেলা থেকে আমি কী কিনেছি, সেই ভিডিওতেও আমি বলেছিলাম যে এটার যে বিষয়বস্তুটা লেখা রয়েছে সেটা মারাত্মক ভালো এবং সেই জন্যেই কেনা। তো প্রথমে বইটার বিষয়বস্তু একটু বলি। আমাদের মুখ্য চরিত্র হচ্ছে মেহবুব সাহেব, যার আরেক নাম পলাশও। তিনি মূলত একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাচ্ছেন এবং সেখানে যখন যাচ্ছেন সেখানকার বিবরণ লিখছেন এবং সেখানে কীরকম সমস্ত পেশেন্টরা বসে আছে। তারপর যখন তিনি ডাক পাচ্ছেন সেখানে ঢুকে তিনি জানাচ্ছেন যে তার যেটা অসুবিধে সেটা হচ্ছে তিনি দুঃখ ফিল করতে পারেন না, অর্থাৎ তার দুঃখ ফিল করার সম্পূর্ণ যে ক্যাপাবিলিটি বা যেভাবে মানুষ সাধারণত দুঃখ অনুভব করে থাকে সেটা নষ্ট হয়ে গেছে। এবং ডাক্তার যখন জিজ্ঞেস করছে কেন হলো, কি হলো, তখন তিনি জানাচ্ছেন যে একটি দুর্ঘটনায় তার স্ত্রী এবং তার ছোট্ট মেয়ে মারা যায় এবং সেই ঘটনার পর থেকেই তিনি এই অনুভূতি আর অনুভব করতে পারছেন না। অর্থাৎ তার স্ত্রী এবং তার ছোট্ট মেয়ে মারা গেছে বলে যেভাবে তার কাঁদা উচিত বা যেভাবে তার দুঃখ প্রকাশ করা উচিত সেটা তিনি আর করতে পারছেন না। তিনি সমস্ত কিছুই করছেন, তাদের সমস্ত রিচুয়াল তিনি করেছেন, তাদের ছবি তার সমগ্র ঘরে ভর্তি, কিন্তু তিনি কিছুতেই সেটা দুঃখ পাচ্ছেন না, কাঁদতে পারছেন না, এবং এটাই তার অসুবিধা। এবং এখান থেকে ডাক্তার খুব ইন্টারেস্টেড হন এবং ডাক্তার তাকে বলেন যে দুঃখ আপনাকে তাহলে দেখতে হবে। এবার কি দেখতে হবে না, আপনাকে হাসপাতালে গিয়ে মৃত্যু দেখতে হবে। এবার আরও একটা ব্যাপার ওনার ছিল, যেটা হচ্ছে যে উনি প্রচণ্ড স্ট্রং মেমোরি হোল্ড করতেন, যা দেখতেন পুঙ্খানুপুঙ্খ জবাব দিতে পারতেন যে কী দেখেছেন। সেটা একটা মানুষের ক্ষেত্রে হতে পারে, সেটা একটা জায়গার ক্ষেত্রে হতে পারে, বা যা খুশি, প্রচণ্ড মনে রাখতে পারতেন। তো ওনাকে ডাক্তার বলেন যে উনি একটা সরকারি হাসপাতালে গিয়ে যদি অন্তত একদিনও কাটান তাহলেও উনি দুঃখ নাকি ফিল করতে পারবেন। তো উনি সরকারি হাসপাতালে রোজ দিন যেতে থাকেন এবং প্রতিদিনই বিভিন্ন মৃত্যু দেখেন, কিন্তু তার মনে কোনো দুঃখ আসে না। হ্যাঁ, তিনি দেখে আবার বেরিয়ে চলে আসেন। এইসব করতে গিয়ে তিনি তার চাকরি ছেড়ে দেন, কারণ স্বাভাবিকভাবেই এই সমস্ত করতে গেলে চাকরি কী করে করবেন। আর তাছাড়া ওনার অফিসেও কিছু সমস্যা ছিল, তো সেই থেকে উনি চাকরি ছেড়ে দেন এবং শেষমেশ এইটা করতে থাকেন। তারপর উনি ডিসাইড করেন যে এখানেও যদি দুঃখ আমি ঠিকঠাক যেহেতু পাচ্ছি না, তাহলে আমি রাস্তায় থাকা শুরু করব, এবং শেষমেশ তিনি রাস্তায় থাকা শুরু করেন। এবার রাস্তায় থাকতে থাকতে উনি বিভিন্ন জিনিস দেখেন, বিভিন্ন জিনিস, তার বিভিন্ন বিস্তৃত বিবরণ বইটাতে রয়েছে যা উনি দেখেন, কিন্তু তারপরেও তিনি দুঃখ ফিল করতে পারেন না। এমতাবস্থায় ওনার সাথে একজনের দেখা হয়, যাকে তিনি প্রথম দেখেছিলেন সেই সাইকিয়াট্রিস্টের কেবিনে, একটি মহিলা যার নাম নয়ন, এবং তার সাথে তার কথোপকথন হয়। মূলত তার সাথে তিনি তখনই তার দেখা হয় যখন সেই নয়ন সুইসাইড করতে যাচ্ছিল। তো তারপর তাকে তিনি প্রথমত তো রক্ষা করেন এবং তারপর সেই নয়ন তার সমস্ত কথা তাকে বলতে চায়, তার বাড়ি আসতে চায় এবং বিভিন্ন আরও জিনিসপত্র হয়। এবং নয়ন এবং এই পলাশ, এনারা দুজনে নিজেদের কথোপকথন নিজেদের মধ্যে ভাগ করে নিতে থাকেন। তো শেষ পর্যন্ত যেটা শেষ আর কি, সেটা খুবই প্রেডিক্টেবল। হয়তো আপনারাও এতক্ষণে বুঝে গেছেন
যে কি হতে পারে, বা যদি প্রথম থেকে বইটা পড়া শুরু করেন শেষে কি হবে সেটা বোঝাটা খুব ইজি ছিল। যেটা আমার মনে হয়েছে যে বইটার প্লটটা ভীষণ সুন্দর ছিল, ভীষণ মানে ইন্টারেস্টিং একটা প্লট ছিল, যেটাকে নিয়ে লেখক আরও অনেক বেটার কিছু করতে পারতেন, যেটা তিনি করলেন না, খুব ফেলায় ছেড়ে দিলেন। শেষটা মানে এতটাই বাজে যে আমার মনে হয়েছে যে এটা তো যে কোনো সিনেমাতেই শেষটা এরকমই হবে। তো মানে খুবই প্রেডিক্টেবল একটা এন্ডিং, জানাই ছিল এটাই হবে, শেষে গিয়ে সেটাই হলো, মানে সেটা হয়ে গেলে খুব অদ্ভুত লাগে। আর দ্বিতীয় হচ্ছে যে বেশ কিছু জায়গা আমার খুব ইললজিক্যাল লেগেছে। যেমন প্রথমত হচ্ছে যে সরকারি হাসপাতালে একজন মানুষ যার কোনো পেশেন্ট নেই, তিনি আরামসে ঢুকে চলে যাচ্ছেন এবং সার্জিক্যাল ডিপার্টমেন্টে ঢুকে যাচ্ছেন। জেনারেল ওয়ার্ডে ঢুকলেও তাও একটা কথা ছিল, কিন্তু সেটাও ঢুকতে দেওয়া হয় না। মানে আপনার যদি পেশেন্ট না থাকে আপনি কিভাবে ঢুকবেন সেই সব জায়গায়? আপনাকে তো আই কার্ড দেখাতে হবে। তো একজন যার কোনো পেশেন্ট নেই তিনি বারংবার সরকারি হাসপাতালে ঢুকছেন, বেরোচ্ছেন, কেউ তাকে আটকাচ্ছে না, কেউ তাকে জিজ্ঞেস করছে না যে আপনার কি পেশেন্ট আছে। খুবই ইললজিক্যাল একটা ব্যাপার। এছাড়াও আরও অনেক বিষয়বস্তু আমার খুব অদ্ভুতই লেগেছে। এই পলাশ মানে যিনি মেহবুব সাহেব, ইনি অনেক দিন ধরে রাস্তায় রয়েছেন এবং অনেক দিন ধরে শুধু হাসপাতালের চক্কর কেটে গেছেন। তারপর যখন নয়ন তাকে অনুরোধ করছে যে তার বাড়ি নিয়ে যেতে, তখন তিনি তার বাড়িতে ফিরে আসছেন এবং ফিরে এসে একদিন মানে যেদিন ফিরে আসছেন সেদিন খুব ভালো করে স্নান করছেন। তার বাড়িতে সাবান শ্যাম্পু সব কিছুই মজুত আছে। এইটা আমার খুব অদ্ভুত লেগেছে, মানে যে এতদিন ধরে বাইরে ছিল তার বাড়িতে সাবান শ্যাম্পু কী করে মজুত থাকতে পারে। এবং মানে এইটা যেখানে দেখাচ্ছেন যে তার বাড়ি অত্যন্ত ধুলো হয়ে গেছে, পোকামাকড়ে ভর্তি হয়ে গেছে, চোরেরা ঢুকতেও পারে কিন্তু ঢোকেনি কেন আমি জানি না, এরকম একটা বাড়ি ফাঁকা, দরজা খোলা রেখে গেছেন, সেখানে চোরেরা ঢোকেনি, প্লাস সেখানে সাবান শ্যাম্পু পর্যন্ত মজুত রয়েছে, মানে চোরেরা ওটাও নেয়নি। তো এইটা আমার খুব অদ্ভুত লেগেছে যে এই পার্টগুলো ভীষণ রকমের ইললজিক্যাল ছিল বইটাতে। আর লেখা মোটামুটি খুব সহজ সরলই, যেরকমটা আমি শুনেছিলাম যে ওনার লেখা, ওবায়দ হকের লেখা নাকি প্রচণ্ড ভালো, প্রচণ্ড সুন্দর লেখেন, এমন কিছু কিন্তু আমার মনে হয়নি। আর যেহেতু আমি মনস্তাত্ত্বিক বই অনেকটাই পড়ি, এই বইটার সবথেকে বড় পোটেনশিয়াল ছিল এটা একটা খুব ভালো মনস্তাত্ত্বিক বই হতে পারতো, কিন্তু সেটা হয়নি, বা লেখক শেষমেশ খুব তাড়াহুড়ো করেছেন। শেষটা আমার প্রচণ্ড তাড়াহুড়ো করে লেখা মনে হয়েছে এবং শেষটা কোনো কনক্লুশন উনি দিতে পেরেছেন বলে আমার মনে হয় না, কারণ এটা অনেকটা সিনেমার মতো মনে হয়েছে। মানে শেষটা তো এরমই হওয়ার ছিল, একজনের স্ত্রী আর কন্যা সন্তান মারা গেছে গাড়ির অ্যাক্সিডেন্টে, আর একটি মেয়ে তার সাথে কথা বলতে আসছে যে আবার গাড়ি চালাতে ভালোবাসে। সুতরাং স্পয়লার যদি আমি নাও দিই, আপনি অনায়াসে বুঝতে পারবেন যে ওই মেয়েটাই ওদের মরে যাওয়ার কারণ, এবং তাই জন্যেই সে তার গিল্ট খালি করতে এই লোকটির সাথে কথা বলতে আসছে। সেটা কোইন্সিডেন্টালি হচ্ছে প্রথমে, কিন্তু তারপর ব্যাপারটা সে বুঝতে পারছে, সেইভাবেই সে এগোচ্ছে। তো শেষমেশ সে চাইছে যে পলাশ যাতে তাকে মেরে ফেলে, কিন্তু পলাশ তাকে মারছে না, এটাই তার বলতে পারেন প্রতিশোধ বা হোয়াটএভার এটা বলা যায়। কিন্তু বইটা আমার ঠিক ভালো লাগেনি এই কারণেই যে বিষয়বস্তুটা এখানে লেখা হয়েছিল মলাটে, সেই বিষয়বস্তু অনুযায়ী কিছুই চলেনি। ওটা একটা বইয়ের একটা পাতার একটা পোর্শন, সেই পোর্শনটাকেই বিষয়বস্তুতে তুলে দেওয়া হয়েছে, যার ফলে ওটা ইন্টারেস্টিং লাগলেও ওটার সাথে বইটার কোনো সম্পর্ক নেই। সেটা আমার খুব অদ্ভুত লেগেছে। আর দ্বিতীয় হচ্ছে এক্সপেক্ট একটু বেশি করে ফেলেছিলাম। এনার লেখা আমি আগে কখনো পড়িনি, আমি এক্সপেক্ট একটু বেশি করে ফেলেছিলাম, যেহেতু সবাই এই বইটা নিয়ে বলুন বা ওনার আদার্স আরও বই নিয়ে প্রচুর হাইপ করেছে যে ওবায়দ হক প্রচণ্ড ভালো লেখেন, অসাধারণ কলমের অধিকারী। তো সেই জন্য হয়তো আমার এক্সপেকটেশন অনেকটা বেশি ছিল, সেটা ফুলফিল একেবারেই হয়নি, এবং হয়তো ওনার বই আমি আর পড়ে দেখব না। তার আরও একটা কারণ আমি বলি যে বাংলাদেশের এর আগে, আমি সবার কথা বলছি না, জেনারেলাইজ একেবারেই করছি না, এর আগে আমি বাংলাদেশের কিছু বই পড়ার চেষ্টা করেছি, যেমন মোহাম্মদ নাজিম উদ্দিনের থ্রিলার পড়ার চেষ্টা করেছি, যেগুলো প্রচণ্ডই হাইপ পেয়েছে এবং প্রচণ্ডই ভাইরাল হয়েছে, সেটাও আমার ভালো লাগেনি। এছাড়া আরও কিছু এক দুজনের লেখা আমি পড়ার চেষ্টা করেছি, যেটাও আমার ভালো লাগেনি। তার কারণ প্রথমত হচ্ছে ওদের বাংলাটা একটু আলাদা, মানে যেমন কিছু কিছু শব্দ তো ওরা সম্পূর্ণ ভিন্ন ব্যবহার করে, আর আমরা একটা ভিন্ন ব্যবহার করি, আর কথা বলার ধরনটাও ভিন্ন খানিকটা, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু এমনিতেও মানে ওটার সাথে রিলেট করা আমার খুব একটা সম্ভব হয়নি, কারণ সেটা হয়তো আমার অঞ্চলগত ডিফারেন্সের জন্যই হতে পারে যে ওইটার সাথে রিলেট আমি করতে পারিনি।
আর খুব একটা যে ভালো লেখা পেয়েছি এমনটা কিন্তু নয়। তো ফলে সেই জন্যই আমি খুব স্কেপটিক্যাল ওখানকার কোনো বই কিনতে। যদিও এটার সম্বন্ধে স্কেপটিক্যাল ছিলাম না, ভেবেছিলাম সবাই কিনছে, সবাই ভালো। আর তারপর বিষয়বস্তুর লেখাটা এবং এই পোস্ট কার্ডের যে লেখাটা, এটা এতটাই সুন্দর ছিল যে মনে হয়েছিল বইটা ভালো হবে। কিন্তু মানে বইটার খুবই ভালো পোটেনশিয়াল থাকলেও বইটাকে শেষ করে ফেলা হলো, কেন করা হলো আমি জানি না। যাই হোক, এটাই আমার রিভিউ বইয়ের। তো এক একটা এরকম ডিসঅ্যাপয়েন্টিং বই বেরিয়েই যায় অনেকগুলো ভালো বইয়ের মধ্যে, এবং সেটা হয়তো খারাপ লাগে ঠিকই, কিন্তু যদি না পড়ি তাহলে বুঝতেও পারবো না যে কোনটা ভালো কোনটা খারাপ, বা ভবিষ্যতে কোনটা পড়া উচিত বা পড়া উচিত নয়। সুতরাং সেই এক্সপিরিয়েন্সগুলোও দরকার। তো সেটাই হলো। আশা করি, আমি জানি না আপনাদের কেমন লেগেছে এই বইটা। কি আপনারা পড়েছেন? মানে জল নেই পাথর ওবায়েদ হকের বইটা কি আপনারা পড়েছেন? যদি পড়ে থাকেন তাহলে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর এটা সম্পূর্ণ রিলেটিভ বিষয়, যে আপনাদের হয়তো ভালো লাগতেই পারে, আমার লাগেনি, সেটা হতেই পারে। এটা মানুষ টু মানুষ ভ্যারি করে, এটার নিয়ে কোনো ডিবেটে আমি একদমই যাচ্ছি না। হতেই পারে যে হয়তো কারুর এই বইটা খুবই ভালো লেগেছে, আমার লাগেনি। আবার কোনো বই হয়তো আমার খুব ভালো লেগেছে, অন্য কারুর ভালো লাগেনি। সুতরাং এটা সম্পূর্ণ মানুষ টু মানুষ ভ্যারি করে। আমি জাস্ট আমার রিভিউটা জানালাম, আর আমার রিভিউ দেখে এই বইটা ক্যান্সেল করে দেবেন এরকম করবেন না। আমি এরকম একদমই এক্সপেক্ট করিও না। আমি সবসময় যেটা বলি যে পড়ে দেখবেন, নিজে কিনে নিজে পড়ে দেখবেন, তবেই জাজ করতে পারবেন যে আদৌ ওটা ভালো না আদৌ ওটা খারাপ। তো এই রইল এই বইটার রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো সব কিছু করে দেবেন। আর এটা আমাকে অনেক সাহস দেয় আরও বইয়ের ভিডিও আনার জন্য। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ।